26,000 চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পর্ষদ। এই মামলার শুনানি আজকে, কিন্তু তার আগেই উঠে আসে নানা বিতর্ক। চাকরি হারাদের প্রশ্ন, তবে কি যোগ্যদের লিস্ট পর্ষদ তৈরি করেছে? যদি পারিয়ে থাকেন তাহলে সেই লিস্টের মধ্যে একটাও যে অযোগ্য নেই সেইটা কি যাচাই করেছে পর্ষদ? সুপ্রিম কোর্টের রায়ে 23 এপ্রিল চাকরি হারিয়েছে 2016 সালের প্যানেলভুক্ত সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তারপর থেকে তারা আন্দোলনে সামিল হয়েছেন। ওয়াই চ্যানেলে তারা আন্দোলন করছেন। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। যে বিষয়টিতে মূলত আবেদন জানানো হয়েছে যে এতগুলো শিক্ষকের যে চাকরি চলে গেছে, তার ফলে স্কুলগুলিতে এখন বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে বিষয়ভিত্তিক শিক্ষক নেই এবং তাতে কিন্তু বেশ প্রভাব পড়েছে। স্কুলগুলির মাথায় হাত যে কিভাবে বিষয়ভিত্তিক শিক্ষক তারা পাবেন এবং কিভাবে সেই বিষয়গুলো পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বিশেষত একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার চালু হয়েছে এবং সেমেস্টারের দ্বাদশের ক্ষেত্রে বিশেষ করে সেক্ষেত্রে সেমেস্টার সামনেই আছে কয়েক মাস পরে। কিভাবে বিষয়গুলো পড়ানো হবে, কারণ বিষয়ভিত্তিক টিচার নেই এই মুহূর্তে। 2016 সালের প্যানেল বাতিলের ফলে বহু শিক্ষকের চাকরি চলে গেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা এমএ করা হচ্ছে, তার কারণ যেভাবে স্কুলগুলির উপরে প্রভাব পড়েছে, বিষয়ভিত্তিক শিক্ষক নেই এক একটা স্কুলে, কিভাবে সাবজেক্ট পড়াবেন সেটা কিন্তু তারা জানেন না। এই যে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন, তাতে যদি সুপ্রিম কোর্ট রাজি হয় তাহলে কি আপনারা স্কুলে যাবেন? সুপ্রিম কোর্ট রাজি হলে ডিসেম্বর পর্যন্ত আমরা বড়জোর ছাড় পেতে পারি, সার্বিকভাবে পেতে পারি না। আর কিসের ভিত্তিতে ছাড় পাবে? যোগ্য এবং অযোগ্য, টেন্টেড এবং আনটেন্টেড দুটো অর্ডার কপিতেও স্পষ্ট, এবং সেখানে চিফ জাস্টিস মেনেও নিচ্ছেন যে যারা ব্ল্যাঙ্ক ওয়েমারের তাদেরকে টাকা ফেরত দিতে হবে, মানে ওয়েমারটাকে উনি অ্যাকসেপ্ট করছেন। এখন যোগ্য এবং অযোগ্য, এই যে ওখানে বলা আছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে যে যারা যোগ্য তাদেরকে চাকরিতে রেখে মানে ডিসেম্বর পর্যন্ত একটা সেশন কভার করতে চাইছে, কিন্তু সেই যোগ্যদের লিস্টটা কি ওনারা বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন সেই লিস্টের মধ্যে কতগুলো বা একটাও অযোগ্য ক্যান্ডিডেট যে নেই সেই বিষয়ে কি তারা কোনো সার্টিফাই করেছে? সেই বিষয়টা এখনো পর্যন্ত তারা যোগ্যদের লিস্টটাকে কেন বানিয়ে সার্টিফাই করছেন না? যারা সাদা খাতা তারা রাস্তায় নামছে এবং আন্দোলন করছে, এবং ওরা এই ব্যাপারটাকে গুলিয়ে দিতে যাচ্ছে। যোগ্য আর অযোগ্য দুটো জিনিস আলাদা, বৈধভাবে নিযুক্ত অবৈধভাবে নিযুক্ত দুটো ক্যান্ডিডেট আলাদা, তারা গুলিয়ে দিতে যাচ্ছে। তাহলে চোরও যে রাস্তায় নামছে কার সহযোগিতায়, কার সাহায্যে নামছে? সরকারের ইন্ধন ছাড়া চোরেরা কখনো রাস্তায় নামতে পারে না। আমরা কিন্তু খুব সংযত হয়ে কাজ করছি, খুব সহ্য করছি। এবার কিন্তু প্রত্যেকটা দপ্তরে ইট খুলে রাস্তায় বিছিয়ে দেবো বলে দিলাম। আমরা স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য তার পরীক্ষা দিইনি, সুতরাং আমরা ওটাতে একেবারেই খুশি নই। নেতাজি ইন্ডোরে উনি যখন বলেছিলেন আমরা তাতেও খুশি ছিলাম না, আজও খুশি নয়। আমরা আমাদের চাকরিতে ফিরে পেতে চাই, চাকরিতে ফিরে যেতে চাই। আর আপনি যেটা মিসলেনিয়াসের ব্যাপারে বলছিলেন, আমি মুর্শিদাবাদ জেলার দিপাড়া খাদেম আলী মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক ছিলাম। বর্তমানে তো সুপ্রিম কোর্টের রায়ে আমি চাকরি হারা। সুতরাং সেখানে আমরা বাংলা ভাষা এবং সাহিত্যে দুজন কেবলমাত্র শিক্ষক ছিলাম, দুজনই 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিলাম। আপনি যে সেমিস্টারের বিষয়টা বলছিলেন, আমি নিজে 12-এর ক্লাস টিচার ছিলাম, কিন্তু আজকে চলে আসার পর সেই ছেলে মেয়েদের কি হবে, কি হচ্ছে আমি জানি না। মধ্যশিক্ষা পর্ষদ একটা প্ল্যানিং করছে রাজ্য সরকার মিলে, এই সেশনের জন্য রেখে দেওয়ার পরিকল্পনাটা এই কারণেই করা হচ্ছে যাতে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে স্তীমিত হয়ে যায়। এটার মধ্যে দিয়ে চাচ্ছে যাতে আমরা আন্দোলনে না রাখি, আন্দোলনটা আমরা উঠিয়ে নিই। কিন্তু আমরা এই ছেলে বলানোর কথাই ভুলবো না। যদি ভুলে যেতাম তাহলে 7 তারিখের পরে আমরা স্কুলে ফিরে যেতাম। স্বাভাবিক একটা জিনিস আপনারা ভাবুন, এখানে যত আমাদের পশ্চিমবঙ্গে যত মন্ত্রী, একটা মন্ত্রীকে যদি বলা হয় তুমি একটা পঞ্চায়েত মেম্বার হিসেবে কাজ করো, একজন বড় আধিকারিককে যদি বলা হয় যে তুমি এবার থেকে সিভিক হিসাবে কাজ করো, আমার মনে হয় না কেউ রাজি হবে। আর আমরা এই সিভিক টিচার বা এই স্বেচ্ছাশ্রম দেয়া, হয়তো কিছু সাম্মানিক দেয়া, এই সমস্ত কোনো কিছুতেই আমরা নেই। মধ্যশিক্ষা পর্ষদকে সেটিং করে একটা ভাওতা দেওয়া, যেমন মমতা ব্যানার্জি 3 তারিখে আমাদের যেমন ইনডোর স্টেডিয়ামে ললিপপ খাইয়েছেন, তেমনভাবে আবার এই একটা পদ্ধতি দিয়ে ললিপপ খাওয়াতে চাইছেন। এবার বাকিটা
ওনারা কি করছেন তার সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা নিজের মেধার ভিত্তিতে এবং সমস্ত রকম বৈধভাবে আমরা যোগ্যতার নিরিখে আমরা এই পর্যায়ে এসেছি, কারণ আমরা চাই আমাদের চাকরিটাকে সিকিউর করতে। তাতে যতদূর করার আমরা করতে রাজি আছি, এমনকি আমরণ অনশন পর্যন্ত আমরা করতে রাজি আছি, স্বেচ্ছা মৃত্যু পর্যন্ত নিতে আছি। অবস্থানরত, বিক্ষোভরত তারা এই আন্দোলন আরো বৃহত্তর পথে এগিয়ে নিয়ে যেতে চান। তার কারণ যতদিন না পর্যন্ত তারা তাদের অধিকার ফিরে পাচ্ছেন, তাদের চাকরি ফিরে পাচ্ছেন, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন। যদি প্রয়োজন হয় আমরণ অনশনেও তারা বসবেন, এমনটাই তাদের বক্তব্য। ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজার আমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।